Can one film truly represent India's cinematic soul? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকের এডিটোরিয়াল এক্সপ্লেনে আমরা এটাই দেখব থ্রু আ নিউ রোড ম্যাপ ফর ইন্ডিয়ান সিনেমা। কেন কেন কি রিসেন্ট কিছু গাইডলাইন্স এসছে, সেই গাইডলাইন্সগুলো আমরা পার্টিকুলারলি দেখব সেটা কি করে আমাদেরকে হেল্প করবে, আর ওভারঅল ইন্ডিয়ান সিনেমাকে হেল্প করবে, আর ইনডাইরেক্টলি ইন্ডিয়ান সোসাইটিকে আরও বেটার করবে। সেকেন্ড প্রশ্ন, যদি এটা এটা আর্টিকেলটা এসে থাকে তবে আমরা জানতে পারবো কি করে? জানতে পারবো কেন কি আমরা সকালবেলার হিন্দু নিউজ পেপারে কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার, এই আর্টিকেলটা যে ইম্পর্টেন্ট। তো এই যে আর্টিকেলটা রিলেটেড যদি ইউপিএসসিতে প্রশ্ন আসে এরকম হবে। ইউপিএসসিতে প্রশ্ন আসলে আমরা কিন্তু অলরেডি আপনাদের জন্য একটা মডেল প্রশ্ন অলরেডি রেডি রেখেছি মেন্সের, প্লাস একটা পিওয়াইকিউ রেডি রেখেছি। পিওয়াইকিউ দেখে নিন 2014 পিওয়াইকিউ কি বলছে? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দি কনসেপ্ট অফ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন? ডাজ ইট কভার হেট স্পিচ অলসো? এরপরে, why do films in India stand on slightly different plane from others form of expression? Discuss. তখন 12.5 এর ছিল, এখন তো 15 মার্কস হয়ে গেছে। তো অন দি সেম থিম যদি এইবার ফিউচারে যদি একটা কোনো প্রশ্ন আসতে পারে, এরকম হতে পারে সোসাইটি থেকে। দেখুন প্রশ্নটা হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট সিনেমা প্লেজ আ ক্রুশিয়াল রোল ইন স্ট্রেংথেনিং ডেমোক্রেটিক ডিসকোর্স অ্যান্ড প্রিজার্ভিং কালচারাল ডাইভার্সিটি ইন ইন্ডিয়া। ইভ্যালুয়েট। 10 মার্কস, 150 ওয়ার্ডস, GS1 সোসাইটি। তো এরকম যদি যেরকম অন দি লাইন পিওয়াইকিউ লাইনে যদি একটা কোনো সময় এরকম প্রশ্ন আসে মেন্সে 2026 বা 2027-এ, তবে এই কন্টেন্টটা আপনাদেরকে হেল্প করবে যেখানটা যাতে আপনারা একটা বেস্ট সুটেড অ্যান্সার লিখে আসতে পারেন। কিপিং ইন মাইন্ড আবার যেই আর্টিকেলটা আজকের পেপারে এসছিল এখান থেকে এটা ড্র করা। চলুন আমরা এবার let's jump directly into the content. From the very beginning, introduction, the Academy of Motion Picture and Motion Picture Arts and Science, যেটাকে আমরা AMPAS বলি, has recently revised its rule for international feature films category. এর সাথে ইন্ডিয়ার কি লিঙ্ক আমরা পরের দিকে দেখব। মার্কিং this can is denoted to be marked as a philosophical shift in how a global cinema is being validated and circulated across the globe, from rigid national gatekeeping towards festival driven merit based recognition, যেখানটায় আমরা যে কোনো জিনিসকে একটা স্ট্রিক্ট গেট কিপিং হিসাবে দেখি। ইন্ডিয়ার ক্ষেত্রেও আমাদের যে ফিল্ম সেন্সর বোর্ড যারা আছে তারা যে কোনো ফিল্মকে যদি সার্টিফাই করে তার আগে দেখে যে সোসাইটিতে কি ইম্প্যাক্ট হতে যাচ্ছে ওই ফিল্মের, যেখানটায় কি এই রকমের চেঞ্জেস কোথায় না কোথাও এই সেলফ সেন্সরশিপ থেকে সরিয়ে আর্টিকেল 19(1) সাবক্লজ এর উপরে বেশি এমফ্যাসিস দিচ্ছে, যেখানটায় ফেস্টিভ্যাল ড্রিভেন মেরিট বেস রেকগনিশন, সেটাকে আমরা আরো ডিটেলে বডিতে দেখব, এই যেটাকে এক্সপ্লোর করব। তার আগে যেটা জেনে নেওয়া খুবই দরকার আমাদের জন্য সেটা হলো হোয়াট ইজ দি সিগনিফিকেন্স অফ সিনেমা ইন ইন্ডিয়ান কনটেক্সট। কেন কি যখনই আমরা একটা সিনেমার কথা বলছি বা প্রথমেই যখন বলছিলাম যে একটা সিনেমা যেরকম এই রকমের ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে যখন প্রেজেন্ট করি সেটা কি অ্যাকচুয়াল সোলকে রিপ্রেজেন্ট করে, সেটা তো একটা নোশন। সেদিকে আরেক দিকেও একটা এই নোশনটাও আছে যে কোথাও না কোথাও এই সিনেমাসগুলো যেগুলো অ্যাকচুয়ালিতে যাচ্ছে সেইগুলোর প্রসিডিয়ার নিয়েও প্রশ্ন উঠছে। তো সেখানটায় দাঁড়িয়ে এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে আমাদের সবার আগে এর সিগনিফিকেন্স জেনে নেওয়া কিন্তু খুব দরকার। একটা মাল্টি ডাইমেনশনাল সিগনিফিকেন্স যদি দেখি, সবাই প্রথমে কালচারাল অ্যান্ড কনস্টিটিউশনাল সিগনিফিকেন্স। আমি প্রথমেই আপনাদেরকে বলার সময় বলছিলাম আর্টিকেল 19(a) সাবক্লজ 19(1)
সাব ক্লজ এ যেখানটা আমাকে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন দেওয়া হচ্ছে, যেটা কি সুপ্রিম কোর্ট কে এ আব্বাস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1970-তে আপহেল্ড করেছে, অ্যাফার্মিং সিনেমা অ্যাজ আ লেজিটিমেট মিডিয়াম অফ আর্টিস্টিক এক্সপ্রেশন which is protected under the same fundamental right. Second, আমরা যদি আর্টিকেল 29 and 30 দেখি, যেটা কি কালচারাল রাইটস অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটির কথা বলছে, এই রকমের ফিল্মস তো কোথাও না কোথাও সেই রকমের কালচারগুলোকেও তো পোর্ট্রে করে। ফর এক্সাম্পল, রিজনাল ল্যাঙ্গুয়েজেস লাইক মালায়ালাম, অ্যাসামিস, মারাঠি, ভোজপুরি, যেটা এই রকমের ফিল্মের মাধ্যম দিয়ে মেন স্ট্রিম মিডিয়াতে আসে বা কমিউনিটিজে স্প্রেড হয়, যেখান থেকে এই কমিউনিটিজরা এক্সপ্রেস করে, প্রিজার্ভ করে অ্যান্ড ট্রান্সমিট করে দেয়ার ডিস্টিংক্ট আইডেন্টিটি অ্যাক্রস জেনারেশন। উইদিন দি কান্ট্রি তো হচ্ছে, কিন্তু অ্যাক্রস জেনারেশন। বি ফর দি এক্সাম্পল অফ, আমরা বাঙালিরা সবসময় রিলেট করতে পারবো অপুর পায়ের ছাপ বা সত্যজিৎ রায়ের যে ফেমাস ফিল্মসগুলো, যেটা এখনো কিন্তু আমরা রেকগনাইজ করি। সেটা আর তো কিছু না, বাংলার একটা ফেমাস বই, যেটা অ্যাক্রস জেনারেশন আমাদের স্ক্রিপ্টটাকে কোথাও না কোথাও ধরে রাখতে পেরেছে, অপুর পাঁচালী। সেকেন্ড, থার্ড, দুটো কনস্টিটিউশনাল অ্যাক্ট পড়ার পরে সিনেমাটোগ্রাফি অ্যাক্ট অফ 1952 অ্যান্ড সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, এরাও কোথাও না কোথাও এর সাথে কিন্তু খুব ভালোভাবে জড়িত। কেন কি এদের মাধ্যম দিয়েই কোথাও না কোথাও আবার ফাইন ব্যালেন্স বিটুইন এক্সপ্রেশন অ্যান্ড দি ওভারঅল গুড অফ দি সোসাইটি ইজ বিন মেনটেন্ড। অ্যান্ড অ্যাট লাস্ট আমি যদি দেখি, একটা ডিরেক্টিভ প্রিন্সিপালসও কিন্তু আছে। ইয়েস, যদি আর্টিকেল 49 দেখি, আমরা দেখব যে প্রোটেকশন অফ মনুমেন্টস অ্যান্ড ওয়ার্ক অফ আর্টিস্টিক অ্যান্ড ন্যাশনাল ইম্পর্টেন্স। আবার বলছি, এরকম যদি কোনো বই থাকে যেটা বড় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে রেকগনিশন পেয়েছে, তো সেইটা যেরকম একটা আর্টিস্টিক আর ন্যাশনাল ইম্পর্টেন্স, এরকম যে ফিল্মসগুলো আগামী সময় হতে যাচ্ছে সেইগুলোকেও প্রিজার্ভ করবে। তো কোথাও না কোথাও সেটা আর্টিকেল 49-এর যদি অ্যাম্বিটে আসে, তবে সেটাকে কালচারাল আর্টিফ্যাক্টস অ্যান্ড স্পিরিটের মধ্যে ধরা হবে, উইদিন ইটস স্পিরিট। সেকেন্ড পার্ট, যদি দেখি ইকোনমিক অ্যান্ড সফট পাওয়ার সিগনিফিকেন্স, সিনেমা কি রোল প্লে করে। জানি যে আমাদের এখানটায় কিন্তু বলিউড একটা মেজর ফিল্ম ইন্ডাস্ট্রি, এছাড়াও কিন্তু অনেক রিজনাল সিনেমাস আছে, ইভেন ইন্ডিপেন্ডেন্ট ফিল্মসও আছে, যেটা কি অনেক সময় আর অ্যামং দি লার্জেস্ট ইন দি ওয়ার্ল্ড আমরা সব থেকে বেশি বানাই। কিপিং ইন মাইন্ড বলিউডেরটা, রিজনাল সিনেমাসটা, আর সব থেকে বেশি ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস, এই সবগুলোকে যদি ক্লাব আপ করি, আমরা দেখবো আমরা কোথাও না কোথাও ওয়ান অফ দি বিগেস্ট বা লার্জেস্ট ফিল্ম মেকার্স বা প্রডিউসিং কান্ট্রি। তো এখান থেকে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি তো এমপ্লয়মেন্ট হবে। এই যতগুলো ফিল্মস হচ্ছে, বিন বলিউড, বিন রিজনাল সিনেমাস অর ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। সেকেন্ড, এটা কোথাও না কোথাও আবার উইদিন ইন্ডিয়াতে যদি আসামিস মুভি বা বেঙ্গলি মুভি মহারাষ্ট্রতে প্লে হয়, আর সেখান থেকে ডিসিমিনেশন বা স্প্রেড অফ কালচার হয়, তো সেটাই যদি ইন্ডিয়ান মুভি যদি অ্যাক্রস দি ওয়ার্ল্ড স্প্রেড হয়, কোথাও না কোথাও আমাদের সফট পাওয়ার ডিপ্লোমেসি বাড়বে, কালচারাল ব্রিজটা বিল্ড হবে। থার্ড, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা স্পেসিফিক্যালিকে এস্টাবলিশ করা হয়েছিল টু সাপোর্ট নন কমার্শিয়াল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড প্যারালাল সিনেমা, যেটা আবার কোথাও না কোথাও আর্টিকেল 49-এর যে আইডিয়া প্রিজার্ভ করা স্পিরিটটাকে, ইন্ডিয়ান আর্টিস্টিক আইডেন্টিটি ইন গ্লোবাল, সেটাকে এনশিওর করছে। অ্যান্ড ফোর্থ অ্যান্ড দি লাস্ট, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন ইন্ডিয়া, যেটা কি অ্যানুয়ালি গোয়াতে হেল্ড হয়, সেটা আবার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, যেটা এই রকমের ফিল্ম মেকার্সদেরকে মোটিভেট করে, যাতে তারা ইন্ডিয়ান সিনেমার জন্য তো বানায়, তার সাথে তারা গ্লোবাল অডিয়েন্সকেও যাতে ক্যাপচার করতে পারে। তো এখান থেকে ইকোনমিক সিগনিফিকেন্স থেকে আমরা সফট পাওয়ারের অনেকগুলো পার্ট দেখতে পারলাম। দি নেক্সট পার্ট, এর সোশ্যাল সিগনিফিকেন্স, যেটা খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়ান সোসাইটির জন্য। কেন কি এই পার্টে আমরা দেখবো যে এর অ্যাকচুয়াল ইম্প্যাক্ট ইন দি সোসাইটি, আর প্রশ্ন কোথাও না কোথাও এর চারিপাশেই ঘোরাফেরা করছে।
तो cinema as an instrument of social awareness across the group. Yes, across the group. Be it for children, be it for any other appropriate age, আমরা দেখি সিনেমা কোথাও না কোথাও ভ্যালিউজ, এমপ্যাথি অ্যান্ড মোরাল রিজনিং কিন্তু ইন ইউথ অ্যান্ড আদার সবাই অ্যাক্রস দি জনার্স, অ্যাক্রস দি এজ কিন্তু শেপ করে। বি ইট ফর্ম অফ পলিটিক্যাল কনসিয়াসনেস অর সোশ্যাল অ্যাটিটিউড। যেটা কি আমরা যদি এক্সাম্পল দিই তারে জমিন পর 2007-এ মোরালেস আমরা সবাই দেখেছি। এই ফিল্মটা কিন্তু এটা ফিল্মের মাধ্যম দিয়ে মেইন স্ট্রিম এই অ্যাওয়ারনেস জেনারেট করার চেষ্টা হয়েছিল যে লার্নিং ডিসেবিলিটি বলেও কিছু হয়। ইট ইজ নট অলওয়েজ অ্যাবাউট দি ফল্ট অফ দি স্টুডেন্ট। কোথাও না কোথাও আমাদের এই সিস্টেম তাদের জন্য না, তাদের জন্য একটা অন্য সিস্টেম। সেটাকেও এই সিনেমা কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট বা অ্যাওয়ারনেস হিসাবে ইউজ হয়। সেকেন্ড, আমরা যদি দেখি এইটা আবার কোথাও না কোথাও প্ল্যাটফর্ম ফর জেন্ডার জাস্টিস অ্যান্ড সোশ্যাল অ্যাডভোকেসি, যেখান থেকে আমরা দেখি যে এই সিনেমা কিন্তু এজেন্সি অ্যান্ড ভিজিবিলিটি অফ স্পেশালি উমেন সাবজেক্টেড টু বোথ ক্রিয়েটার্স ওপেনিং স্পেস অ্যান্ড অ্যারাউন্ড ডোমেস্টিক লেবার অ্যাম্বিশন অ্যান্ড রেজিস্ট্যান্সকে মেইন স্ট্রিম মিডিয়াতে আবার নিয়ে আসছে। এটা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাডভোকেসি অফ দলিত কমিউনিটিজ অলসো ইন্টারসেকশনালিটি অ্যাপ্রোচ, যেখানটা একটা জায়গায় আমি উমেনের কথা বলছি, আরেকটা জায়গায় আমি উমেন আর দলিত উমেনের কথা বলছি, আর ট্রাইবাল উমেনের কথা বলছি, অ্যাজ ওয়েল এজ আ লিঙ্গুইস্টিক মাইনরিটি একটা উমেনের কথা বলছি। কোথাও না কোথাও সেই রকমের জাস্টিসকে প্রমোট করতে এই ফিল্মটা হেল্প করে। আইসোলেশন দালিত তো একটা কমিউনিটি যারা নো ডাউট তাদেরকে সাপোর্ট করছে। ভেবে দেখুন একটা উমেন দ্যাট টু আ দলিত ফ্রম আ দলিত কমিউনিটি ইন্টারসেকশনের পড়ছে, আপনি দেখবেন সে সব থেকে বেশি অপ্রেসড। তো এই রকমের আইডিয়া মেন স্ট্রিম মিডিয়াতে আসবে তখন এই ফিল্মের মাধ্যম দিয়ে। উদাহরণ আমরা যদি দেখি লিপস্টিক আন্ডার মাই বুরখা 2016-এর একটা মুভি, যেখানটায় contested by CBFC itself exemplifies how independent cinema push boundaries on gender, যেখানটায় আমরা সোশ্যাল জাস্টিসের জন্য নতুন হরাইজন ড্র করি, অ্যাওয়ারনেস বিল্ড করি। কোথাও না কোথাও সিস্টেমেটিক ইনজাস্টিস যেটা ফেস করছে মার্জিনালাইজ কমিউনিটিস, সেইগুলোকে আমরা কোথাও না কোথাও পোর্ট্রে করি থ্রু সিনেমাস। নেক্সট ইফ উই সি, এটা কিন্তু যেরকম আর্টিকেল 49-এ বলা হচ্ছিল যে সিনেমা আর দি লিভিং আর্কাইভ বা অফ ইন্ডিয়ান কালচারাল হেরিটেজ, যেখান থেকে আমাদের ফোক ট্রেডিশনস, ওরাল হিস্ট্রি, ডাইলেক্টস অ্যান্ড ল্যান্ডস্কেপ, এই সবগুলোই যেগুলো খুব রিস্কে আছে হারিয়ে যাওয়ার, তাদেরকে আমরা প্রিজার্ভ করছি থ্রু ফিল্মস। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল কোথাও না কোথাও ভিলেজ রকস্টার হতে পারে 2017-এর, বা আমরা সবাই দেখেছি পিপলি লাইফ, খুব ভালো মুভি, যেটা কি আবার একটা এগ্রেরিয়ান ডিস্ট্রেস যেটা সব রকমের সোসাইটি ফেস করে, সেটাকে আবার একটা মেইন স্ট্রিম মিডিয়াতে ধরে নিয়ে আসছে আর সবাইকে বোঝাচ্ছে এটার ব্যাপারে যে এরকম নোশনসও হয়। একটা অবজেক্টিভ রিয়ালিটির একটা সাবজেক্টিভ ট্রুথ পোর্ট্রে করছে, যেটা কি আবার লিভিং ডকুমেন্টারি অফ ইন্ডিয়া সোশিও কালচারাল ফ্যাব্রিক। তো এই পার্টগুলোকে পোর্ট্রে করতে গিয়ে আমরা তো একটা জিনিস দেখেছি যে প্রবলেম তো হবেই। কেন কি একটা জায়গায় ফর এক্সাম্পল লিপস্টিক আন্ডার বুরখা মাই বুরখা যে ফিল্মটা এসছিল, সেটা যদি এক জায়গায় আমরা দেখি কোথাও না কোথাও বাউন্ডারিজ পুশ করছে অফ অ্যাওয়ারনেস, আবার কোথাও না কোথাও একটা তো এক্সট্রা লাইনও ড্র করছে যেটা তখন এর মেন স্ট্রিম মিডিয়া থেকে বাইরে। তো একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ করতে গেলে অনেকগুলো চ্যালেঞ্জেস আমরা ফেস করি। এই চ্যালেঞ্জেসগুলো চলুন এই সময় আমরা দেখে নিই যে ইন্ডিপেন্ডেন্ট সিনেমার মাধ্যম দিয়ে, দো সিনেমা অ্যাজ আ হোল, কিন্তু স্পেসিফিক্যালি আমরা দেখবো এখানটায় মেজর চ্যালেঞ্জেস ফেসড বাই বা ফেসিং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট সিনেমা। দি ফার্স্ট আমরা দেখবো অ্যাবসেন্স অফ ইনস্টিটিউশনাল অ্যান্ড প্রমোশনাল ইনফ্রাস্ট্রাকচার। দো আমরা কথা বলছি যে ইন্টারন্যাশনাল মাল্টিপল ফোরামসে ইন্ডিয়ার অনেক ফিল্ম রেকগনাইজ হয়, সফট পাওয়ার বাড়ে, কিন্তু আমাদের এরকম কোনো ডেডিকেটেড কিছু নেই, কোনো মেকানিজম নেই যেটার মাধ্যম দিয়ে আমরা এই রকমের ইন্ডিপেন্ডেন্ট ফিল্মসগুলোকে প্রমোট করব। কেন কি যেখানটায় বলিউড বা রিজনাল মিডিয়া বা সিনেমাসদের কাছে ফান্ডিং তো আছে, কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট
প্রোডাকশন হাউস সিনেমাস বি লাইক পিপলি লাইফ, তারা কিন্তু তাদের কাছে খুব সুন্দর পোর্ট্রেইং ক্যাপাবিলিটিস আছে, কিন্তু ফান্ড নেই। তো সেই ফান্ডটাকে ইন্ডিয়া ল্যাক্স আর ডেডিকেটেড ইন্টারন্যাশনাল ফিল্ম প্রমোশন ফান্ড, যেটা কি কম্প্যারিজন টু ফ্রেঞ্চ বা সাউথ কোরিয়াতে অ্যাভেলেবল আছে। এট দি সেম পয়েন্ট অফ টাইম, যেটা আগে বলছিলাম, ফিল্ম ইমার্জিং ফ্রম নন হিন্দি রিজনাল ইন্ডাস্ট্রিজ ফেস অ্যান অ্যাডিশনাল লেয়ার অফ ইনভিজিবিলিটি। এরকম আমি প্রথমেই আপনাকে এই পয়েন্ট থেকেই শুরু করেছিলাম যে একটা মুভি কি আমাদের ইন্ডিয়ান সিনেমা সোলটাকে রিপ্রেজেন্ট করতে পারবে না, কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট মুভিসগুলো বা সিনেমাসগুলো বলিউড থেকে একটু পেছনে থাকে, কেন কি সেই ফিল্মসগুলোকে ইন্ডিয়াতে রেকগনাইজ বা অ্যাক্রস গ্লোব রেকগনাইজ হতে গেলে সাবটাইটেল, ইংলিশ সাবটাইটেল কিন্তু খুব জরুরি। আর তাদের কাছে এই রকমের ইনফ্রাস্ট্রাকচার নেই যে তারা ফিল্ম বানিয়েও সাবটাইটেলটাকে অ্যাড করবে, কেন কি সেটাতেও একটা অ্যাডিশনাল কস্ট আসে। তো এই কস্টিং ফ্যাক্টরটা কিন্তু কোথাও না কোথাও আবার আমরা এই জায়গাটায় দেখতে পাচ্ছি যে তাদের ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কন্ট্যাক্টসে একটু প্রবলেম হবে, অ্যাডিশনাল সাবটাইটেল অ্যাড করতে অসুবিধা হবে। আমরা যদি ইন্ডিয়াতেই দেখি, আমরা দেখব 22টা কালচারাল ভ্যারাইটি আছে আমাদের ইন্ডিয়াতে, ডাইভার্সিটি আছে। তো অ্যাক্রস কালচার যখন আমরা মুভ ইন করবো, আমরা দেখবো এক কালচারের অন্য কালচারে বোঝানোর জন্য, যেটা আইডিয়াটা টু ডিসিমিনেট আওয়ার আইডেন্টিটি, আওয়ার কালচার, তার জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজ লাগবে, সেখানটায় কোথাও না কোথাও ল্যাক করছি। দিস সেকেন্ড পার্ট, দিস সেন্সরশিপ প্রেশার অ্যান্ড ক্রিয়েটিভ সেলফ সেন্সরশিপ। আবার যে কোনটা ক্রিয়েটিভিটি হবে আর কোনটা সেলফ সেন্সরশিপের মধ্যে আটকিয়ে যাবে, সেটাকে ডিফারেন্সিয়েট করা কিন্তু খুব মুশকিল। আবার আমি একটা এক্সাম্পল নেব, লিপস্টিক আন্ডার মাই বোরখা, যেটা কি অনেকটা সার্টিফিকেশন ডিলে হোল্ড করেছিল ফর ইটস অনেস্ট পোর্ট্রেয়াল অফ উমেন্স ডিজায়ার, কিন্তু আবার সেই কন্টেম্পোরারি সিচুয়েশনে কিন্তু কোথাও না কোথাও সার্টিফিকেশন বোর্ডের এটা মনে হচ্ছিল যে এইটাকে যদি আমরা মেন স্ট্রিম মিডিয়াতে অ্যালাউ করে দিই, ফ্যাব্রিকটা কোথাও না কোথাও নষ্ট হবে। তো আবার এইটাকে ডিফারেন্সিয়েট করা বা ক্লিয়ার বাউন্ডারি ড্র করা, হোয়াট ইজ লেফট অ্যান্ড হোয়াট ইজ রাইট স্টাফ, যেটা কি কোথাও না কোথাও ড্রাইভস ফিল্ম মেকার টুয়ার্ডস আ প্রিএমটিভ সেলফ সেন্সরশিপ। দি থার্ড পয়েন্ট, ডাইভার্সিটি অ্যান্ড সিঙ্গুলার রিপ্রেজেন্টেশন। আবার আমি আমার কোডটাকে প্রথমে যেটা দিয়ে স্টার্ট করেছিলাম মনে করিয়ে দেবো, যেটা সিঙ্গেল মুভি কি ইন্ডিয়ার সিনেমেটিক ডাইভার্সিটিকে রিপ্রেজেন্ট করতে পারে, যেখানটা আমাদের 22 শিডিউল ল্যাঙ্গুয়েজেস আছে, ডাজেন্স অফ রিজনাল ইন্ডাস্ট্রিজ আছে, আর মাল্টিপল অ্যাস্থেটিক ট্রেডিশনাল ফান্ডামেন্টাল ফ্লজ আছে আমাদের কাছে। তো সেখানটা দাঁড়িয়ে কিছু মুভিস যেগুলোকে আবার আমি বলছি আমরা পোর্ট্রে করতে চাই সফট পাওয়ার হিসাবে, সেটা কি সম্ভব হবে? India has produced Hindi, Tamil, Telugu, Malayalam, Bengali, Marathi, Kannada, Assamese and many more languages, যেটা কি কোথাও না কোথাও আবার রিঅ্যাফর্মিং দি ফ্যাক্ট দ্যাট হিন্দি সেন্ট্রিক বায়াস তো ফিল্ম মেকিং এ হতে পারবে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি, আমাদের রিপ্রেজেন্টেশন কিন্তু ম্যাক্সিমাম হিন্দি বলিউডেই। নেক্সট পার্ট, এখানটায় the new rules of AMPS is allowing festival acclaimed film to qualify independently. এখানটাই আমি পয়েন্টটাকে আপনাদের জন্য মেনশন করে দেওয়া হয়েছে, যাতে এই রকমের সলিউশন সঙ্গে সঙ্গে আপনার মাথায় থাকে, যেটা অ্যাকনলেজেস ফিল্ম ইজ নট আ মোনোলিথিক বাট আ মোজাক। যে আপনি ইন্ডিয়ার কথাই ভেবে দেখুন, একটা ফিল্ম কি পুরো স্ট্যান্ডার্ড ঠিক করে দেবে ইন্ডিয়া? রাদার দেন দূর থেকে দেখলে তো মনে হবে এটা ইন্ডিয়ান সিনেমাই, কিন্তু আমরা যখন মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে ওটাকে ফলো করবো, আমরা দেখবো সবাই নিজস্ব একটা কালচারাল হেরিটেজ বা আইডেন্টিটি আছে, ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, যেটা কি বোথ রেকগনাইজ বোথ অ্যাজ টাইম অ্যান্ড নেসেসারি ফর কান্ট্রিজ লাইক ইন্ডিয়া। দি ফোর্থ পার্ট, দ্য ওপেক ন্যাশনাল গেট কিপিং ইন প্লেস ফর গ্লোবাল রেকগনিশন, যেটা এখান থেকেই আবার ড্র হচ্ছে। যদি ম্যাক্সিমাম সিনেমাটোগ্রাফি যদি হিন্দিতে হয়, তো আমরা দেখতে পারবো যেই রকমের সিস্টেম বা যেই জিনিসগুলো আমরা পাঠাচ্ছি, ম্যাক্সিমাম কিন্তু কোথাও না কোথাও হিন্দি বেসিসেই হবে। কেন কি এর যে রেকগনিশনটা আমরা করছি, তার প্রসিডিয়ার কিন্তু খুব ওপেক, আমাদের জানা নেই। এটা ইজ ডান বাই গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড কমিটিস। ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মসের ক্যাটেগরিতে যে যাবে বা অস্কার সাবমিশনে যে যাবে যারা,
সেটা কারা করবে? গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড কমিটিস। তাদের ক্রাইটেরিয়া কি? সেই ক্রাইটেরিয়াগুলো আমাদের জানা নেই, যেটা কোথাও না কোথাও আবার ইজ ওপেক, ফেভারিং সেফ। আবার যে হরাইজনকে বড় করবে তাদেরকে দেব না, যেটা অ্যাকচুয়ালিতে প্রোডাকশন করে বা কোথাও না কোথাও আমাদের জন্য গুডউইল নিয়ে আসে। কমার্শিয়ালি মেইন স্ট্রিম ন্যারেটিভকে কোথাও না কোথাও পুশ করব, যেটা বিটার ট্রুথ সেটাকে পুশ করব না। আর তার সাথে তো একটা বড় প্রবলেম এটাও আছে যে ওয়ান কান্ট্রি ওয়ান ফিল্ম রুল কি করে অ্যাপ্লিকেবলি হতে পারে এই জায়গাটায়, যেখানটা আমরা দেখেছি এক্সাম্পল অফ লাপাতা লেডিস অন ইন 2024 যে মুভিটা এসেছিল, সেটা কোথাও না কোথাও অস্কারের জন্য তো গেল, কিন্তু আমরা দেখলাম যে ওয়ার নট চোজেন ইন দি এন্ট্রি রিগার্ডলেস অফ ইটস অ্যাস্থেটিক মেরিট অ্যান্ড গ্লোবাল অ্যাক্লেমেশন। আবার যদি দেখি যে হ্যাজ অলরেডি অ্যাচিভ সিগনিফিক্যান্ট ট্রেডিশনাল ফেস্টিভ্যাল রেকগনিশন, বাট এন্টায়ারলি শাট আউট করে দেওয়া হয়েছিল তাকে। তো এই জিনিসগুলো কেন কি? সে মেন স্ট্রিম থেকে আলাদা ছিল বলে তার জন্য তাকে রেকগনাইজ করা হলো না, বা একটা বিটার ট্রুথ পোর্ট্রে করছে বলেই রেকগনাইজ করা হলো না, সেটা কিন্তু আবার একটা বিটার চ্যালেঞ্জ ইন কেস অফ মোটিভেটিং দি ফিল্ম মেকার্স অলসো। অ্যান্ড ফিফথ, আমরা যদি দেখি লাস্ট, এটা কোথাও না কোথাও যখন আবার ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার কথা বলছি, এটা কোথাও না কোথাও আবার হোমোজেনাইজেশনের কথা বলছে, যে একটা জেনরিক অর্থহাউস অ্যাস্থেটিকের কথা বলবো, যেটা স্লো পেসিং, মিউট প্যালেট, মিনিমালিস্টিক ন্যারেটিভ পোর্ট্রে করছে, যাতে সেফ থাকে জিনিসটা। এটা করতে গিয়ে আবার উই আর লুজিং অন মেরিট। যেরকম আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম সত্যজিৎ রায়ের যে অপু ট্রায়োলজি আছে, যেটা কি আবার এটা দেখা গেছে যে সে কোথাও না কোথাও গ্লোবাল রেকগনিশন পেয়েছে, কেন কি সে নিজের কালচারটাকে এমবেড বা পোর্ট্রে করার চেষ্টা করেছে, নাহি একটা মিডল গ্রাউন্ডকে পোর্ট্রে করানোর চেষ্টা করেছে। তো ওয়ে ফরওয়ার্ড ড্র করার আগে যদি একটা গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস দেখিনি, যে ইন্ডিয়া যখন একটা ওয়ে ফরওয়ার্ড ড্র করবে তো রেস্ট অফ দি ওয়ার্ল্ড থেকে কি শিখতে পারে। আমরা এখানে সাউথ কোরিয়া, ফ্রান্স আর ইরানের এক্সাম্পল নেব, ইয়েস ইরানেরও এক্সাম্পল নেব, যেখানটা আমরা দেখবো যে সাউথ কোরিয়ার প্যারাসাইট মুভিটা হ্যাজ ওন বেস্ট পিকচার, ডেমনস্ট্রেটিং যে তাদের কালচারাল স্পেসিফিসিটি কিন্তু খুব রুটেড, আর ডাইলিউশন কিন্তু তারা করতে দেয়নি, তার জন্যই কিন্তু তারা গ্লোবাল সাকসেস পাচ্ছে। তো এখান থেকে ইন্ডিয়া কি শিখতে পারবে? যে আমাদের যে এত ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস আর কালচার আছে সেগুলোকে যাতে আমরা পোর্ট্রে করি। The second, France operate on a robust system of co-production treaties, যেখানটায় আমরা দেখবো যে যাতে এই ফান্ডিং গুলো এই ফিল্ম বানাতে গেলে একটা মেজর চাঙ্ক কস্টিং বিয়ার করতে হয় ফিল্ম মেকারসদেরকে, সেটা যদি কোথাও না কোথাও এইগুলোকে ফান্ড করে দেয় কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট বা গভর্নমেন্ট হাউস, তবে কোথাও না কোথাও একটা পুশ পাবে এই রকমের ইন্ডিপেন্ডেন্ট বা রিজনাল সিনেমাস। এখান থেকে ইন্ডিয়া কি শিখতে পারবে? যে এরকম একটা কিছু প্লেস হোক, একটা ফান্ডিং মেশিনারি হোক, যেখান থেকে তারা কস্টটা বা ফান্ডটাকে রেজ করতে পারবে। And last, Iran, despite domestic restriction, Iranian cinema like Farhadi films achieved global recognition through festival circuits and international co-production, proving that artistic authenticity travel across political boundaries. তো যতটাই বিটার হোক না কেন সেই ট্রুথটা, ইরানের ক্ষেত্রেও আমরা দেখেছি সেই রকমের পিকচার যদি পোর্ট্রে করা হয় যেটা অ্যাকচুয়ালি নিউ বাউন্ডারিজ ড্র করে, সেটা কিন্তু গ্লোবাল রেকগনিশন পায়। তো এই তিনটে পয়েন্টকে মাথায় রেখে যদি এবার আমরা একটা ওয়ে ফরওয়ার্ড ড্র করি, প্রথম ওয়ে ফরওয়ার্ড উড বি রিফর্মিং দি ন্যাশনাল সিলেকশন প্রসেস, যে কোন ভিত্তিতে মুভিসগুলোকে সিলেক্ট করা হবে ফর ইন্টারন্যাশনাল পোর্ট্রেইং বা সার্কুলেটিং অ্যাক্রস দি গ্লোব অ্যান্ড অ্যাক্রস দি কান্ট্রি, সেটা খুব ফেয়ার থাকা উচিত, ওপেন থাকা উচিত, তার মধ্যে রিফর্মস নিয়ে আসা উচিত যাতে সেটা ট্রান্সপারেন্ট মেরিট বেস সিলেকশন হয়। ফিল্ম সাবমিশন যাতে স্ট্র্যাটেজি একটা কোনো মেনটেন করে, যেটা কি নিউ AMPSA মেনশন করা আছে। সেকেন্ড, বিল্ডিং ক্যাম্পেইন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইনফ্রাস্ট্রাকচার, আমরা দেখেছিলাম এই রকমের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু নেই, যে এই রকমের ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, ইন্ডিপেন্ডেন্ট সিনেমাটোগ্রাফি বা রিজনাল হাউসেস, ম্যাক্সিমাম রিজনাল হাউসেস তারা গিয়ে ডিস্ট্রিবিউট করতে পারে ফিল্মটাকে। তো তার জন্য আবার যে ফান্ডিং মেকানিজম সেটাকে ইন প্লেস, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যে চ্যানেলটা যেটার মাধ্যম দিয়ে ফিল্মটা যাবে
সেটাকেও ঠিক করতে হবে। এইখানটায় কোথাও না কোথাও ওটিটি প্ল্যাটফর্মসরা কিন্তু একটা মেজর রোল প্লে করবে। কেন কি? তাদের প্রেজেন্স লাইক নেটফ্লিক্স কিন্তু অলরেডি গ্লোবালে আছে। তো এই মিডিয়ারা যদি ফিজিক্যালি না গিয়ে নেটফ্লিক্সের মাধ্যম দিয়ে যদি অল ওভার ওয়ার্ল্ডকে কাটার করতে চায়, সেটাও কিন্তু সম্ভব হবে। সেটাও কোথাও না কোথাও ওটিটিকে স্ট্রেংথেন করেই সম্ভব হতে পারবে। The third would be protecting creative freedom and censorship balance. খুব ইম্পর্টেন্ট, যেটা কি আবার আর্টিকেল 19 1 সাবক্লজ এ আর আর্টিকেল 19 2 মাঝখানে একটা সুন্দর ব্যালেন্স ড্র করতে হবে, যেখানটায় আবার যদি সেন্সরশিপের নামে যদি কোনো ইনোভেশনই আসতে না দিই, সোসাইটি প্রোগ্রেস করবে না। আর ইনোভেশনের নামে যদি আমরা কালচারাল রুটস ভুলে যাই, তবে আবার আমরা অ্যানোমালির দিকে এগিয়ে যাব। তো যাতে এই দুটোর মাঝখানে একটা ফাইন ব্যালেন্স মেনটেন হয়, সেটাকে ইনশিওর করতে হবে। এক্সাম লাইক এই কমিটিজ লাইক, যেটা আবার শ্যাম বেনেগল কমিটি 2016-তে বলেছিল যে সিবিএফসি খালি যাতে রেকগনাইজ করে যে এই ফিল্মটা কোন এজ গ্রুপের জন্য, যাতে সেন্সার এর মধ্যে যাতে না যায়, এই রকমের একটা রেকমেন্ডেশন এই কমিটি দিয়েছিল, যেটাকে ইমপ্লিমেন্ট করানো উচিত। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম, যেরকম আগেই বলছিলাম আপনাদেরকে, এর মাঝখানে একটা কোথাও না কোথাও একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। অ্যান্ড অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এই প্রবলেমগুলো কোথাও না কোথাও একটা স্পেশাল অথরিটি লাইক ফিল্ম ওম্বার্সমেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাপেলেট বডিকে প্লেস করতে হবে। দি ফোর্থ, ফস্টারিং অ্যান ইকোসিস্টেম ফর ইন্ডিপেন্ডেন্ট সিনেমা। এই এই কালচারটাকেই প্রমোট করতে হবে, যাতে ইন্ডিপেন্ডেন্ট সিনেমাস ফ্রম মালায়ালাম, মারাঠি, বেঙ্গলি, অ্যাসামিস, তামিল আর অ্যাক্রস মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, যাতে এই রকমের ফিল্মসগুলো প্রমোট হয় আর অস্কার পোটেন্সিয়াল যাতে এই ডাইভার্সিফিকেশনকে কোনো সময় রেস্ট্রিক্ট না করে। ডাইভার্সিফিকেশন যাতে আমাদের স্ট্রেংথ হয় ফর উইনিং দি অস্কার, নাহি রেস্ট্রিকশন। ফিল্মস লাইক আবার সত্যজিৎ রায়ের আমরা দেখেছি টেলিভিশন ইনস্টিটিউট। অ্যান্ড অ্যাট লাস্ট, কোথাও না কোথাও ইন্টারন্যাশনাল ফিল্ম কো প্রোডাকশন এগ্রিমেন্টও কিন্তু দরকার, যেখানটায় নট অনলি ইন কান্ট্রি বাট অ্যাক্রস দি গ্লোব আমাদের এগ্রিমেন্ট দরকার, যেটা কি আমরা ইটালি, ইউকে, জার্মানি অ্যান্ড ব্রাজিলের ক্ষেত্রে দেখতে পারি, যাতে অ্যাক্টিভলি অপারেশনালাইজড হয় টু সাপোর্ট ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার রাদার দেন জাস্ট কমার্শিয়াল প্রোডাকশন। তো উইথ দিস আমরা যদি একটা কনক্লুশন ড্র করি, উই উড গেট টু সি যে নতুন যে অস্কার গাইডলাইন্স, সেটা কোথাও না কোথাও আবার একটা সিনেমা ইন টুডে, মানে it is continuously recognizing the cinema today is in a transitional phase, and not because it erases cultural boundaries, but because authenticated stories speak across them. দি লেসন প্যারাসাইট সাউথ কোরিয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম, বারবার এটা ক্লিয়ারলি পয়েন্ট আউট করে দিচ্ছে যে রুটেডনেস অ্যান্ড নন ডাইলিউশন অ্যান্ড আর্কাইভ গ্লোবাল রেজোনেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায় ফর দি কালচার অ্যান্ড ফর দি গ্লোব অলসো। ফর ইন্ডিয়া দিস ইজ আ মুভমেন্ট অফ জেনুইন পসিবিলিটি, যেখান থেকে উই ক্যান টেক আ লিপ ফরওয়ার্ড বাই only realizing that if the nation builds the institutional ecosystem, campaigning infrastructure, and creative freedom that can carry its extraordinary cinematic diversity from villages screens to world most celebrated stages. আমরা এই রকমের ট্রান্সপারেন্সি যদি ফলো করি while promoting our movies, আমরা সুন দেখবো যে আমরা একটা গ্লোবাল লিপ তো নিচ্ছি ইন ফর্ম অফ, যেটা কি একটা ভিলেজের স্টোরি লাইক পিপলি লাইফ পোর্ট্রে করছে, আ ভিলেজ স্টোরি টু আ ওয়ার্ল্ড মোস্ট সেলিব্রেটেড স্টেজ অস্কারে। দ্যাট ইজ অল ফর টুডেজ সেশন। আই হোপ টুডেজ সেশন ওয়াজ ইনডিড হেল্পফুল ফর ইউ। অ্যান্ড ইয়েস, আপনারা যারা যারা ভাবছেন যে আমরা তো মেন্স বাংলাতে লিখবো, তাদের জন্য আমাদের ওয়েল রিসার্চ কন্টেন্ট বেঙ্গলিতেও কিন্তু অ্যাভেলেবল আছে, যাতে আপনাদের আবার লার্নিং আর কনসেপ্ট ক্ল্যারিটির মধ্যে যেন ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার না থাকে। With that, I would again thank you all for joining this session, and I hope that today's session was again helpful and was constructive for your preparation.
and I'm also hoping that you are preparing really hard because prelims is now less than 20 days. Thank you once again.